স্ক্রিনে থাকা এই ছেলেটির নাম বেন। বেন নামের এই ছেলেটি খুব ছোটবেলাতেই তার বাবা মা হারিয়েছে বলে আজকে তার অনাথ আশ্রমেই বড় হতে হচ্ছে। তবে বেন নামের এই ছেলেটি অনাথ আশ্রমে বড় হওয়া সত্ত্বেও তার একটি বিশেষ যোগ্যতা আছে, আর সেটি হলো বেন জিনিয়াস একজন হ্যাকার। তবে বেনের এই হ্যাকিং স্কিলের পেছনে একটি রহস্য লুকিয়ে আছে, আর সেটি হলো সে তার দুর্দান্ত হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে তার মাকে খুঁজে বেড়াচ্ছে। যদিও পৃথিবীর সবাই জানে তার মা অনেক আগেই মারা গেছে, কিন্তু বেন ভাবে তার মা আজও পর্যন্ত বেঁচে আছে। আর এখানেই রয়েছে মুভির অন্যতম টুইস্ট। অন্যদিকে বেনের মা নিজেও বেনের মতো জিনিয়াস একজন মানুষ। তবে তাকে আমি কেন জিনিয়াস বললাম তা কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। আপাতত কিছু প্রশ্ন নিয়ে আজকের এই গল্পটি শুরু করা যাক। আর প্রশ্নগুলো হচ্ছে, বেন কিভাবে তার মাকে হারিয়ে অনাথ আশ্রমে চলে এসেছে? বেনের মা কি তবে সত্যি মারা গেছে, নাকি বেন যা ভাবছে সেটাই সত্যি? আর যদি তার মা সত্যি সত্যি বেঁচেই থাকে, তাহলে হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে বেন কি পারবে তার মাকে খুঁজে বের করতে? তো যাই হোক, এই প্রশ্নগুলোর পাশাপাশি আরো অনেক টুইস্ট আজকে উন্মোচন করব এই অসাধারণ মুভির গল্প থেকে। গল্পের শুরুতেই আমরা বেনের ছোটবেলা দেখতে পারি। একটি রাতে বেনের মা বুঝতে পারে কিছু অচেনা ব্যক্তি তাদের পরিবারের উপরে হামলা করে বসেছে। আর এ সময় বেনের মা তাকে আলমারির ভিতরে লুকিয়ে রাখে। বেনের মা তখন তাকে বলে, যা কিছুই হয়ে যাক, তুমি এখান থেকে বের হবে না। আর এর কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তিগুলো সে বাসাতে ঢুকে পড়ে। বেন এ সময় আড়াল থেকে তাদেরকে দেখতে থাকে। তবে এখানে একটা ব্যাপার ছিল, বেন কোনোভাবে তাদের ফেস দেখতে পারেনি, শুধুমাত্র তাদের পরনে জিনিসপত্র এবং তাদের হাত পা দেখতে পারে। অচেনা এই ব্যক্তিগুলো ঢুকেই বেনের মার সাথে কি যেন কথা বলতে থাকে। এ সময় বেনের মা অ্যানা তাদের সাথে কথা বলতে বলতে তাদেরকে বাইরে নিয়ে যায়, যার কারণে সেই ব্যক্তিগুলো বেনকে লক্ষ্য করে না। অচেনা সেই ব্যক্তিগুলো বেনের মার কাছে অ্যালগোরিদম চেয়ে বসে। তবে মুভির এই সময় আমরা বুঝতে পারি না যে কোন অ্যালগোরিদমের জন্য তারা এখানে এসেছে। তবে এরপরে বেনের মা ব্রিজ থেকে লাফ দিয়ে সেখানে সুইসাইড করে বসে। যে ব্যক্তিগুলো অ্যানার কাছে অ্যালগোরিদমের জন্য এসেছিল তারা রীতিমতো বোকা হয়ে যায়। তারা ভাবতে থাকে, কি চাইতে আসলাম আর কি দেখতে হলো। এরপর তারা সেখানে দেরি না করে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে চলে যায়। বেন একটা সময় আলমারির ভিতর থেকে বেরিয়ে আসে। বেন তখন তার মাকে খুঁজতে শুরু করে। অনেক ডাকাডাকি করেও সে তার মাকে আর কোনোভাবেই খুঁজে পায় না। আর এরপরই অনেকগুলো বছর পার হয়ে যায়। বেন এখন অনেকটাই বড় হয়ে গেছে। তবে তার কোনো পরিবার না থাকায় এখন সে অনাথ আশ্রমে থাকে। এখনো পর্যন্ত সেই রাতের কথা বেন কোনোভাবে ভুলতে পারেনি। সে রীতিমতো এই সব কিছুর কারণ এখনো খুঁজে বেড়াচ্ছে। বেন এখনো পর্যন্ত তার মার সাথে ঘটে যাওয়া সেই দুর্ঘটনাগুলোর রহস্য খুঁজে বের করতে পারেনি। এখনো সে খুঁজে বের করতে পারেনি কোন ব্যক্তিগুলোর জন্য তার মাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পারি বেন ভালো মানের একজন হ্যাকার হয়ে উঠেছে। কিন্তু তার এই হ্যাকিং স্কিল খুব একটা ভালো কাজে লাগে না। সে মূলত তার এই হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে সেখান থেকে প্রশ্নপত্র নিয়ে সবার কাছে বিক্রি করে দিত। যে আইডি দিয়ে সে হ্যাকিং করত সে আইডির নাম ছিল পাইরেট। পাশাপাশি তার একটি হ্যাকার বন্ধুও ছিল, যার নাম ছিল ঘোস্ট। মূলত বেন তার বন্ধু ঘোস্টের সাথে অনেক কথাই শেয়ার করত। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, এখনো পর্যন্ত এই দুই বন্ধুর দেখাই হয়নি। অর্থাৎ তারা কোনোভাবে অনলাইন জগতেই পরিচিত হয় এবং তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। অন্যদিকে বেনের ওয়ার্ডেন আহমেদকে আমরা দেখতে পারি। আহমেদ তখন ইমা নামের একজন মহিলার সাথে কথা বলছিল। ইমা নামের এই মহিলা লোকাল গার্ডিয়ান হিসেবে বেনের দায়িত্ব নিয়ে নেয়। তবে এই দায়িত্ব পালন করার পিছনে কারণ এটা ছিল না যে তাকে বাসায় নিয়ে যেয়ে লালন পালন করা। আসলেও অনাথ আশ্রমের প্রত্যেকটা বাচ্চারই একটা না একটা পরিচয়ের দরকার হয়। যদিও বেনকে ইমার বাসায় গিয়ে থাকতে হচ্ছে না, তবুও বেন এই বিষয়টি খুব ভালোভাবে নেয় না, কারণ তার একার জীবনটাই খুবই ভালো লাগে। এরপর বেন সাভানাকে দেখতে পারে। সাভানা নামের এই মেয়েটাকে বেন ইমার সাথে প্রথম দিন দেখেছিল। সাভানা নিজেও একজন অনাথ মেয়ে। আজ থেকে সে এই অনাথ আশ্রমেই থাকবে। ইমা আসলেও সাভানাকে দত্তক দেওয়ার জন্য একটি পরিবার খুঁজছিল। আর যতদিন পর্যন্ত সাভানার জন্য সে পরিবার খুঁজে না পাওয়া যায় ততদিন পর্যন্ত সাভানা এখানেই থাকবে। এরপর আমরা বেনের সেই ক্লাসরুম দেখতে পারি, যে ক্লাসরুমে বসে বসে বেন প্রশ্নপত্র হ্যাক করছিল। তবে সাভানা সবকিছু ধরে ফেলে, কিন্তু সে তাকে কিছুই বলে না, কারণ সে ক্লাসরুমের অধিকাংশ স্টুডেন্টই বেনের পক্ষে ছিল। আর এর পিছনের কারণ তো আপনারা বুঝতেই পারছেন। বেন টাকার বিনিময়ে এসব স্টুডেন্টের কাছে প্রশ্নপত্র সাপ্লাই করে, যার কারণে ফাঁকিবাজ স্টুডেন্টগুলো রীতিমতো তার পক্ষ নিয়েই সারাক্ষণ কথা বলে। ক্লাস শেষ হলে সাভানা বেনের সাথে কথা বলতে থাকে। সে বলে, তুমি যে কাজগুলো করছো এটার জন্য তোমাকে একদিন মাসুল দিতে হতে পারে। এমনকি যদি পুলিশ জানতে পারে তাহলে অবশ্যই তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তাই আমি মনে করি তোমার এই কাজগুলো ছেড়ে দেওয়া উচিত। তাদের কথা চলাকালীন অবস্থাতেই একটি টিচার এসে বেনকে ডাকতে থাকে। সে বলে, আমার সাথে তোমাকে কমন রুমে যেতে হবে। এরপর বেন যখনই রওনা দিবে, পেছন থেকে সাভানা তার ব্যাগটি নিয়ে নেয়, কারণ সাভানা ভাবছিল কর্তৃপক্ষ হয়তো অলরেডি সবকিছু জেনে গেছে। আর প্রশ্ন ফাঁসের এই বিষয়টি যদি কর্তৃপক্ষ জানে তাহলে অবশ্যই বেনকে এখন পুলিশে দেওয়া হবে। এমনকি প্রশ্নপত্র বিক্রি করে সেই উপার্জিত টাকাগুলো ব্যাগেই রাখা ছিল। আর এই কারণেই সাভানা ব্যাগটি বেনের কাছ থেকে রেখে দেয়। এ সময় বেন সে কমন রুমে ঢুকেই অনেকটাই হতভম্ব হয়ে যায়, কারণ এগুলো শুধুমাত্র পুলিশ ছিল না, বরং স্পেশাল ফোর্স ছিল।
সে ভাবতে থাকে সে যে প্রশ্নপত্র লিক করেছে সেটার জন্য তো স্পেশাল ফোর্সের কোনো দরকারই নেই। তো যাই হোক, এরপর বেনের সাথে তাদের কথা হতে থাকে। সেই ব্যক্তিগুলো বেনকে বলে, তুমি কি জানো তোমার মা এখনো পর্যন্ত বেঁচে আছে? যেটা শুনে বেন তো আকাশ থেকে পড়ে, কারণ সবাই যেখানে বলছিল তার মা মারা গেছে, একমাত্র বেনই কনফার্ম ছিল যে তার মা এখনো পর্যন্ত মারা যায়নি, যে বিষয়টি আজকে প্রথম কারো কাছ থেকে সে শুনতে পারে। এরপর তারা রীতিমতো একটা মহিলার ছবি তাকে দেখায়, দেখিয়ে বলে, তুমি ভালো করে খেয়াল করো তো এটা তোমার মা কিনা। তবে সেই অফিসারদের দেখানো ছবিটি কোনোভাবে স্পষ্ট ছিল না। এই ফাঁকে বেন তাদের সবাইকে খুব ভালোভাবে দেখতে থাকে। সে লক্ষ্য করে এই ব্যক্তিদের অঙ্গভঙ্গি কেমন জানি তার কাছে পরিচিত মনে হচ্ছে। তাদের হাতে থাকা ঘড়ি, এমনকি তাদের ভয়েস, সবকিছুই কেমন যেন তার কাছে পরিচিত মনে হচ্ছে। এরপর বেন সেই ব্যক্তিদেরকে জানায় এটা তার মা না। যে কথাটি শোনার সঙ্গে সঙ্গে সেখানকার অফিসারগুলো বেনের সাথে আরও কথা বলতে চাচ্ছিল, কিন্তু ইমা লক্ষ্য করে বেন কোনোভাবেই ভালো ফিল করছিল না, যার কারণে ইমা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিদেরকে বলে বেন আর আপনাদের সাথে কথা বলতে পারবে না, এর চেয়ে বেশি কথা বললে সে ঘাবড়ে যেতে পারে। এরপর বেন সেখান থেকে চলে আসে। বেন ফিরে আসার পরে সাভানার সাথে তার আবারও দেখা হয়। সাভানা ঠিকঠাক তার সেই ব্যাগ নিয়ে সেখানে অপেক্ষা করছিল। তার কাছ থেকে ব্যাগ নিতেই সাভানা তার কাছে একটি সহযোগিতা চেয়ে বসে। সাভানা বলে তার পুরনো প্রতিষ্ঠান থেকে সাভানার সকল রেকর্ডই মুছে দিতে, যেন যে কোনো ভালো পরিবার তাকে দত্তক নেয়। এখন মাথায় প্রশ্ন আসতে পারে সে আগের প্রতিষ্ঠানে কী বা করেছিল, যে তথ্যগুলো সে হ্যাকিংয়ের মাধ্যমে চিরতরে মুছে নিতে চাচ্ছে। আর সেটি হলো সে আগের প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছিল, আর এই কারণেই আগের প্রতিষ্ঠান থেকে এখনকার প্রতিষ্ঠানে তাকে স্থানান্তরিত করা হয়েছে। আর এই আগুন কেনই বা সে লাগিয়েছিল তা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তো যাই হোক, এরপর বেন তার কাজের জন্য সাভানার কাছে টাকা চেয়ে বসে, কারণ আপনারা তো খুব ভালো করেই জানেন বেন টাকা ছাড়া কোনো কাজই করে না। বেনের এই প্রবণতা দেখে সাভানা তার উপরে খুবই রেগে যায়। এরপর সাভানা বেনকে রেখে সেখান থেকে চলে যায়। সিনটি শিফট হয়। এ সময় আমরা মার্ক এবং পিটারকে দেখতে পারি। মার্ক তার সহকর্মী পিটারকে একটি ফাইল সম্পর্কে জিজ্ঞাসা করে, যে ফাইলটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ফাইলটির নাম ছিল জিউস। আসলে ওই ফাইলটির কাজ কি তা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এ সময় আমরা দেখতে পারি বেন সেখানে পৌঁছে যায়। সে লুকিয়ে লুকিয়ে তাদের গাড়ির সাথে তার ফোনটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা দেখে এ সময় বোঝা যাচ্ছিল বেন আসলেও তাদের লোকেশন ট্র্যাক করতে চায়। ফোনটি সেই গাড়িতে লাগানোর সময় একটি সাউন্ড হয়, যে সাউন্ড শুনে পিটার পিছনের দিকে আসতে শুরু করে। এ সময় বেনকে বাঁচানোর জন্য সাভানা সেখানে চলে আসে। সাভানার রীতিমতো পিটারের সাথে কথা বলতে থাকে, যেন বেন কিছুটা সময় পেয়ে সে কাজটা কমপ্লিট করে সেখান থেকে চলে যেতে পারে। এরপর বেন কোনো রকম তার ফোনটি সেখানে লাগিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। পিটার তখন পিছনে এসে আর কাউকেই দেখতে পারে না, যার কারণে তারা তাদের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। বেন সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করার জন্য ল্যাপটপ নিয়ে সেখানেই বসে পড়ে, কিন্তু ইন্টারনেট প্রবলেমের জন্য বেন তাদেরকে কোনোভাবেই ট্র্যাক করতে পারছিল না। তাই সে ভাবতে থাকে আশেপাশে কোনো সাইবার ক্যাফ থেকে সে এই কাজটি কমপ্লিট করে নেবে। তবে এই সময় সাভানার সাথে বেনের একটি ভালো সম্পর্ক তৈরি হয়। সাভানা যেহেতু এবার বেনকে আবারও সহযোগিতা করলো, তাই বেন এবার ফ্রিতে সাভানার কাজ করে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে মিলে পাশের একটি সাইবার ক্যাফে প্রবেশ করে। সাভানা তখন ভাবতে থাকে হয়তো বেন এই সাইবার ক্যাফে ঢুকেছে তাকে সহযোগিতা করার জন্য, কিন্তু সাভানা জানতো না বেন আসলেও তার কাজ করার জন্যই সেই সাইবার ক্যাফে ঢুকেছে। বেন সাভানাকে জানায় তার একটি জরুরি কাজ পড়ে আছে, আর এটা কমপ্লিট করে সে সাভানার কাজ করে দেবে। এ সময় বেন সাভানাকে বলে, এখানে আমার যে কাজগুলো আছে সেটা করতে চাইলে অবশ্যই সেই সাইবার ক্যাফের মালিককে ব্যস্ত রাখতে হবে। তুমি যদি পারো তাহলে তার সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখতে পারো, এই চান্সে আমি আমার কাজগুলো করে নেব। সাভানা তখন সেই সাইবার ক্যাফের মালিককে বিভিন্ন কথায় মেতে রাখে। বেন রীতিমতো তার কাজ শুরু করে দেয়। প্রথমত সে সাইবার ক্যাফের সকল সিসি ক্যামেরাই অফ করে দেয়, কারণ এখন সে যা যা করবে সেগুলোর জন্য অবশ্যই তার প্রাইভেসি দরকার। যদি সিসি ক্যামেরা অন থাকে তাহলে হয়তো যে কোনো সময় সে ধরা পড়ে যেতে পারে। অন্যদিকে আমরা দেখতে পারি মার্ক এবং পিটার তাদের অফিসে পৌঁছে গেছে। অফিসে পৌঁছেই তারা অ্যানার বিষয়টি নিয়ে রিসার্চ করতে শুরু করে, কারণ অ্যানা তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ। অ্যানার বেঁচে থাকার সাথে হয়তো তাদের কোনো স্বার্থ নিহিত আছে। তো যাই হোক, এ সময় তাদের এক কর্মী লক্ষ্য করে তাদের সার্ভার কে যেন হ্যাক করার চেষ্টা করছে। আর অন্যদিকে আমরা দেখতে পারি সেই সাইবার ক্যাফে বসে তখনও পর্যন্ত বেন তার কাজ চালিয়ে যাচ্ছিল। সে আসলেও তার এই ফোনের মাধ্যমে তাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছিল না, সে রীতিমতো তাদের সার্ভার হ্যাক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এ সময় সেই ডিপার্টমেন্ট মনে করে অ্যানা হয়তো এই সব কিছু করে যাচ্ছে, যার কারণে যেখান থেকে তাদের সার্ভার হ্যাক করা হচ্ছিল ঠিক সেই লোকেশন তারা খুঁজতে শুরু করে। তারা ভাবতে থাকে সেখানে গেলেই হয়তো তারা অ্যানাকে দেখতে পারবে। অন্যদিকে বেন সেই সার্ভারে ঢুকেই তার মার নাম টাইপ করে, অর্থাৎ অ্যানা টাইপ করে সেখানে সার্চ করে। সঙ্গে সঙ্গে সেখানে জিউস নামের একটি ফাইল চলে আসে। তবে এই ফাইলটি অনেক বড় হয়, সেটা কপি করার জন্য অনেক সময় লাগছিল। এই সময় পুলিশ ডিপার্টমেন্টের সবাই বুঝে যায় যে দুটো এক্সটার্নাল ডিভাইসের মাধ্যমে তাদের সার্ভার হ্যাক করা হচ্ছে। আর এই হ্যাকারটিও অন্য কোনো কিছুই না, বরং জিউস নামের সেই ফাইলটিকে অ্যাক্সেস করার চেষ্টা করছে। যার কারণে সঙ্গে সঙ্গে সেই ডিপার্টমেন্ট সেই দুইটা এক্সটার্নাল ডিভাইস সম্পর্কে জানতে শুরু করে। তারা রীতিমতো এই দুইটা ডিভাইস খুঁজে পায়, আর সেই দুইটা ডিভাইস হচ্ছে পিটারের ফোন এবং পিটারের ল্যাপটপ।
পিটার তখন সন্দেহ করতে থাকে এটা হয়তো অ্যানা না, বরং বেন করছে, কারণ শেষবার তো তার সাথে বেনেরই দেখা হয়েছিল, আর বেন একবারের জন্য হলেও তার ল্যাপটপটা ছুঁয়েছিল। এ সময় তারা সেই হ্যাকারের লোকেশন খুঁজে বের করে, যে লোকেশনটা ছিল বেনের স্কুলের পাশেই, অর্থাৎ বেন যে ক্যাফেতে বসে বসে কাজ করছিল সেই ক্যাফেটা তার স্কুলের পাশেই ছিল। লোকেশন জানতে পেরে মার্ক তার টিম নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। তাদের উদ্দেশ্য আজকে এই হ্যাকারকে তারা ধরবেই। অন্যদিকে সাইবার ক্যাফের মালিক বুঝে যায় তার প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা বন্ধ করা হয়েছে, যেটা দেখে সে রীতিমতো অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি বেন প্রচন্ড টেনশনে আছে, কারণ সেই ফাইলটি এতটাই বড় ছিল যে সেটা ট্রান্সফার হতে অনেক সময় লেগে যাচ্ছিল, যে জিনিসটা স্ক্রিনে দেখেই আমরা বুঝতে পারি। বেন কোনোভাবে বুঝে উঠতে পারছিল না যে এই ফাইলটা নিয়ে সে কিভাবে বের হতে পারবে, কারণ একদিকে সাইবার ক্যাফের মালিক বুঝে গেছে যে তার ক্যামেরাগুলো বন্ধ করা হয়েছে, অন্যদিকে যতটা সময় লাগছে ততক্ষণও হয়তো পুলিশ টিম সেখানে চলে আসতে পারে। আর এসব টেনশনের মধ্যে থেকে বেন কোনোভাবে বুঝে উঠতে পারছিল না যে তার এখন কি করা উচিত। আর এর মধ্যে আমরা দেখতে পারি সেখানে পুলিশ টিম চলে এসেছে। তারা প্রথমেই সেই ক্যাফের মালিককে আটক করে, তবে এই ব্যক্তিকে দেখে তারা বুঝতে পারে এই ব্যক্তি কোনোভাবেই এই বিষয়ের সাথে জড়িত না, যার কারণে তারা সার্চ করার জন্য আরো ভিতরের দিকে যেতে থাকে। সামনে তারা দেখতে পারে একটি ছেলে এবং একটি মেয়ে সেখানে বসে বসে কি যেন করছে। ধীরে ধীরে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর তারা দুজনকে ধরে ফেলে, কিন্তু এ সময় আমরা দেখতে পারি তারা বেন এবং সাভানা ছিল না। আর এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারি অলরেডি বেন এবং সাভানা সেখান থেকে পালিয়ে গেছে। তারা সবকিছুই বুঝতে পেরে সেখানে দুজনকে বসিয়ে রেখে সঙ্গে সঙ্গে বের হয়ে পড়েছে। তবে এই সময় স্ক্রিনে আমরা দেখতে পারি তাদের কপি প্রায় শেষের দিকে, আর 1% কপি কমপ্লিট হলেই সম্পূর্ণ ডেটা সেই হ্যাকারটির কাছে অর্থাৎ বেনের কাছে চলে যাবে। কিন্তু বেন এ সময় সেই প্রোগ্রামটি এমনভাবে সেট করে রেখেছিল যে এখন যদি তারা সেটাকে থামাতে চায় তাহলে সঙ্গে সঙ্গে তাদের সার্ভার ক্র্যাশ করে বসবে। এ সময় পুলিশ টিম তাদেরকে ধরার জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে পুরোপুরি ফাইল ট্রান্সফার হওয়ার পর বেন সেখান থেকে সাভানাকে নিয়ে পালাতে শুরু করে। এ সময় বেন কালো রঙের একটি গাড়ি দেখতে পারে, যে গাড়িতে একটি বিশেষ লোগো লাগানো ছিল। একটা সময় বেন এবং সাভানা সেখান থেকে অনেক দূরে পৌঁছে যায়, আর এই জায়গাটি তাদের জন্য অনেকটাই সেফ ছিল। সাভানা তখন বেনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কাজটি কমপ্লিট করেছো? বেন তখন সাভানাকে বলে, আমি যে কাজের জন্য সাইবার ক্যাফে ঢুকেছিলাম শুধুমাত্র সেটাই কমপ্লিট করতে পেরেছি। আসলে আমি যে কাজটা করতে ঢুকেছিলাম সেটার ফাইল ট্রান্সফার করতে এতটা সময় লাগবে সেটা আমি চিন্তাও করতে পারিনি, যার কারণে এখনো পর্যন্ত তোমার কাজ করা হয়নি। তখন সাভানা বেনকে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ তাহলে কি করেছো? বেন উত্তরে জানায় সে পুলিশের সার্ভার হ্যাক করে রেখেছিল, পাশাপাশি তার প্রয়োজনীয় একটি ডকুমেন্ট সেখান থেকে সে ট্রান্সফার করেছে। এটা শোনার পরে সাভানার অবস্থা তো একেবারে খারাপ, কারণ সে চিন্তাও করতে পারেনি সে কত ডেঞ্জারাস একজন হ্যাকারের সাথে ঘোরাঘুরি করছে, তাও কিনা সে তাকে আবার হেল্প করছে। কোনোভাবে পুলিশ ডিপার্টমেন্ট যদি সেটা জানতে পারে তাহলে সাভানার অবস্থা একদম টাইট করে দেবে। এ সময় বেন একটি বিশেষ ডিভাইসের মাধ্যমে তাদের ফোনগুলো ডিস্ট্রয় করে সেখানে ফেলে রেখে যায়, যেন কোনো পুলিশ তাদের কোনোভাবেই ট্র্যাক করতে না পারে। আর এসব দেখে সাভানা প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয়ে তার অ্যাজমাটিক সমস্যা শুরু হয়। বেন তখন সাভানার পকেট থেকে একটি ইনহেলার বের করে তাকে সহযোগিতা করতে থাকে। ইনহেলারটি নেওয়ার পরে সাভানা অনেকটাই স্বাভাবিক হয়ে আসে, কিন্তু একটু সামনে এগোতেই তারা দেখতে পারে অলরেডি টিভিতে তাদেরকে নিয়ে নিউজ করা হচ্ছে, যে বিজ্ঞপ্তিতে তাদেরকে খুঁজে বের করার জন্য বলা হচ্ছে। আর এই নিউজ দেখে সাভানার অবস্থা তো একদমই টাইট, কারণ সে ভাবতেও পারেনি যে বেন নামের এই ছেলেটা এতটা ডেঞ্জারাস হতে পারে। তো যাই হোক, এ সময় সাভানা বেনকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কেন করছো? তুমি কি জানো তুমি যে কাজগুলো করছো সেটার জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হতে পারে? এ সময় বেন সাভানাকে বলে, পুলিশ আসলেও যে মানুষের ছবি আমাকে দেখিয়েছিল সেটা আমার মা ছিল, তাদের কাছে আমি রাজি হইনি। আর এত বছর পরে আমি যখন জানতে পারলাম যে আমার মা আসলেও বেঁচে আছে, তাহলে কি আমার স্বাভাবিক থাকার কথা? সত্যি কথা বলতে আমার মাকে খুঁজে বের করতে আমি এর চেয়েও বড় কিছু করতে পারি। এরপর আমরা দেখতে পারি পিটারকে তার অফিসের সবাই সেই জিউস ফাইল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পিটার তখন তাদের সবাইকে ইগনোর করতে থাকে, যেটা দেখে সেই অফিসের সবাই ভাবতে থাকে সে হয়তো অ্যানার সাথে জড়িত আছে। এ সময় তাদের কথোপকথনে আমরা জানতে পারি পিটার এবং অ্যানা ক্লাসমেট ছিল। পিটার তখন তার কলিগদের জানায় অ্যানার সাথে তার কোনো যোগাযোগই নেই। হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে জিউস নামের এই ফাইলটা নিয়ে কেন পিটারকেই শুধু প্রশ্ন করা হচ্ছে, তারা নিজেরাও তো সেটা খতিয়ে দেখতে পারে। কিন্তু সত্য ব্যাপারটা হচ্ছে জিউস নামের এই ফাইলটি শুধুমাত্র পিটারের কাছেই ছিল, তাদের অফিসের অন্য কোনো ব্যক্তির কাছে এটার অ্যাক্সেস ছিল না। এরপর সিনটি শিফট হয়। বেন এবং সাভানা তখন ইমার বাসায় আশ্রয় নিতে যায়। ইমা তাদেরকে দেখে প্রচন্ড রেগে যায়, কারণ ইমা চিন্তাও করতে পারেনি যে তারা এত বড় ক্রাইমের সাথে জড়িত হবে। তারপরে ইমা তাদেরকে আশ্রয় দেয়। এরপর আমরা দেখতে পারি বেন এবং সাভানা সেদিন রাতে সেই ফাইলগুলো নিয়ে রিসার্চ করতে থাকে। ভিডিও ওপেন করতেই দেখা যায় অ্যানা মানুষের ব্রেন নিয়ে রিসার্চ করছে। সাভানা এটা দেখে অনেক অবাক হয়ে যায়। বেন তখন সাভানাকে বলে তার মা একজন সায়েন্টিস্ট ছিলেন, অ্যানা মানুষের ব্রেন নিয়ে রিসার্চ করত। আসলেও অ্যানা এমন একটা টেকনোলজি আবিষ্কার করেছিল যেটার মাধ্যমে মানুষের অতীত সকল স্মৃতি মুছে ফেলা যেত। অ্যানার উদ্দেশ্য ছিল এটা যেন মানুষের ভালো কাজে লাগে। তবে অ্যানা যেদিন তার রিসার্চের কাজ কমপ্লিট করে ঠিক সেদিন পিটারও সেখানে উপস্থিত ছিল।
ভিডিওতে অ্যানা এবং পিটারের দৃশ্যগুলো দেখে তারা বুঝতে পারে যে তাদের মধ্যে হয়তো বন্ধুত্বের চেয়েও আরও একটু গাঢ় সম্পর্ক ছিল। তবে বেন এই দৃশ্যগুলো দেখে অনেকটাই অবাক হয়ে যায়, কারণ পিটার এবং অ্যানার কাজ তো পুরোপুরি ভিন্ন। পিটার মূলত একজন পুলিশ, সে কিভাবে তার মায়ের এই রিসার্চের সাথে অ্যাড হয় এই বিষয়টি সম্পর্কে আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এ সময় সাভানা বেনকে বলে, তোমার মা এখনো পর্যন্ত তোমার কেন খোঁজ নেয়নি, যেটা বেন ভাবতে ভাবতে অনেকটাই কষ্ট পায়। সে নিজেও ভাবতে থাকে যে মাকে আমি বছর পর বছর খুঁজে বেড়াচ্ছি, সে মা কেন আমাকে এখনো খোঁজেনি। এরপর বেন সাভানাকে জিজ্ঞাসা করে, তুমি আগের প্রতিষ্ঠানে কেন আগুন লাগিয়েছিলে? সাভানা উত্তরে জানায়, আমি আসলে অনেক দুষ্ট ছিলাম, যার কারণে ওই প্রতিষ্ঠানে আমার নামে অনেক রেকর্ড ছিল। আসলেও আমি সেই রেকর্ডগুলো পুড়িয়ে ফেলার চেষ্টা করেছি, আর এই বিষয়ে লুকিয়ে লুকিয়ে করতে গিয়ে সে সবার সামনে ধরা পড়ে যায়। তার পূর্বের রেকর্ডগুলো তো মুছে ফেলা গেলই না, পাশাপাশি তার আর একটি রেকর্ড যোগ হলো। আর এই কথাগুলো শেয়ার করতে করতে তারা সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পারি পুলিশ ডিরেক্টর তার সহকর্মীর কাছে ফোন দিয়ে জিউস সম্পর্কে জানতে চায়। তখন তার সহকর্মী বলে, জিউস আর এখন পিটারের কাছে নেই, জিউস এখন শুধুমাত্র বেনের কাছেই আছে, যার কারণে সে ফাইল সম্পর্কে তারা আর কোনো কিছুই জানতে পারছে না। অন্যদিকে তারা পিটারকে রীতিমতো সন্দেহ করে বসেছে, যার কারণে তারা এরপর থেকে আরও সতর্কতার সহিত কাজ করবে বলে চিন্তা করতে থাকে। পরদিন সকালবেলা ইমা বেনকে জিজ্ঞাসা করে, তোমরা এই কাজটা কেন করেছিলে? বেন কোনোভাবেই ইমাকে কোনো প্রশ্নের উত্তরই দিতে চাচ্ছিল না। ইমা তখন তাকে বলে, আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো, আমি আসলেও তোমাদের কোনো ক্ষতিই চাই না। বেন তখন বিশ্বাস করে ইমাকে সব কথাই বলে দেয়। সে বলে, আমার মা এখনো পর্যন্ত বেঁচে আছে, যদিও আমি পুলিশ অফিসারদেরকে বলেছি সেটা আমার মা ছিল না, সত্যি বলতে সেটাই আমার মা ছিল। তবে বেনের এইসব কথা শুনে ইমা কোনোভাবেই বিশ্বাস করে না। সে বলে, তোমার মা যদি এতদিন বেঁচে থাকতো তাহলে অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ হতো। এতদিন তোমার মা বেঁচে থাকবে অথচ তোমার সাথে যোগাযোগ করবে না, এটা কি কখনো হয়? ইমার এই কথাগুলো শুনে বেনও কনফিউজ হতে থাকে। সে ভাবতে থাকে, ইমার কথা তো সত্য, আমার মা যদি বেঁচেই থাকতো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করত, তাহলে আসলেও আমার সাথে কি ঘটছে? সে এটা ভাবতে ভাবতে অনেকটাই চুপ হয়ে যায়। একটা সময় তার মনে পড়ে ঘোস্ট নামের একটি হ্যাকারের সাথে তার খুব ভালো বন্ধুত্ব আছে, কিন্তু এখনো পর্যন্ত তার সাথে দেখা হয়নি। তবুও ঘোস্ট তাকে ভালো ভালো ইনফরমেশন দেয়, এমনকি তাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে। তাই এই সময় তার মনে হতে থাকে আসলে ওই ঘোস্ট নামের অ্যাকাউন্টটি তার মার কিনা, যার কারণে সঙ্গে সঙ্গে সে তার ল্যাপটপে বসে পড়ে এবং ঘোস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বেন ঘোস্টকে জিজ্ঞাসা করে, তুমি কি আসলেও অ্যানা? ঘোস্ট তখন এই প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি জানতে চায়, তুমি এখন কোথায় আছো? বেন জানায় সে এখন ইমার বাসায় আছে। ঘোস্ট সঙ্গে সঙ্গে তাকে জানায়, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে কেটে পড়ো, কারণ তোমার জন্য এই স্থানটি কোনোভাবেই নিরাপদ না। ঘোস্ট তাকে আরও বলে সে যেন কাউকে বিশ্বাস না করে, কারণ তার আশেপাশের অধিকাংশ মানুষই তাকে ট্র্যাক করার চেষ্টা করছে। এ সময় বেন লক্ষ্য করে ইমা এবং সাভানা কি যেন বলছে। বেন এরপরেও সেটা খুব একটা আমলে নেয় না। এ সময় বেন খুব দ্রুত রেডি হয়ে ফিল্টন স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর এই লোকেশনটি সে পেয়েছিল ঘোস্টের কাছ থেকে। এ সময় ইমা এবং সাভানা বেনের সামনে চলে আসে। বেনকে জিজ্ঞাসা করতেই বেন সবকিছুরই উত্তর দিতে থাকে, যদিও ঘোস্ট তাকে কাউকে কোনো কিছু বলতে না করেছে, তারপরেও ঘোস্টের কথা সে খুব একটা আমলে নিচ্ছে না। এরপর দেখা যায় বেনের সাথে সাভানাও যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। দ্রুত তারা লিফটে ওঠার সময় লক্ষ্য করে সেখানে অলরেডি পুলিশ পৌঁছে গেছে। এরপর তারা দ্রুত লিফটের কাছে যায়। সেখানে গিয়ে তারা লক্ষ্য করে অলরেডি সেখানে পুলিশ চলে এসেছে, যার কারণে তারা লিফট দিয়ে আর না নেমে সিঁড়ি দিয়ে নামতে শুরু করে। আর এভাবে তারা কোনো রকম পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি ট্রেনে চেপে ফিল্টন স্টেশনে চলে আসে। আর এই স্টেশনে নামার পর থেকেই বেন তার মাকে খুঁজতে শুরু করে, কারণ তার এখন দৃঢ় বিশ্বাস ঘোস্ট নামের এই অ্যাকাউন্টটি তার মাই চালায়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সে তার মাকে খুঁজে পায় না, বরং সেখানে তারা মারকে দেখতে পারে, অর্থাৎ পুলিশগুলো এখনো পর্যন্ত তাদের পিছু লেগে আছে। এ সময় মার্ককে দেখে তারা দুজন পালাতে শুরু করে। মার্কও তখন তাদের পিছু লাগতে থাকে। একটা সময় মার্ক দূর থেকে বেনের সাথে কথা বলতে থাকে। সে বেনকে বলে, আমাকে বিশ্বাস করতে পারো, তুমি আমাকে সহযোগিতা করলে আমি নিজেও তোমাকে সহযোগিতা করব, আর একটা সময় তোমার কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। বেন এ সময় মার্কের কোনো কথাই রাজি হয় না। সে সাভানাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। একটা সময় সে তার সামনে সেই পরিচিত লোগোওয়ালা গাড়িটি দেখতে পারে। তখন সে ভাবতে থাকে এই গাড়িটি অবশ্যই তার মাই তার জন্য পাঠিয়েছে, যার কারণে সাহস করে সে সাভানাকে নিয়ে সে গাড়িটির সামনে গিয়ে দাঁড়ায়। এ সময় গাড়ি থেকে মাস্ক পরা একটি লোক বেরিয়ে বেনকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে বেন সাভানাকে সেখানে একা রেখে যাবে না। সে লোকটি কোনোভাবেই সাভানাকে নিতে না চাইলেও বেনের কারাকারিতে তারা সাভানাকেও সাথে নিতে বাধ্য হয়। গাড়িতে বসার পরে বেন এবং সাভানার সবকিছুই তারা চেক করতে থাকে। একটা সময় সাভানার পকেটে থাকা সেই ইনহেলারটি সেই লোকটি নিয়ে নিতে চায়। বেন তখন তাকে বলে এই ইনহেলারটি তার খুবই প্রয়োজন, এটা যেন সে কোনোভাবে না নেয়, যার কারণে এই ইনহেলারটি আবারও তাকে ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে পুলিশ ডিরেক্টর প্রচণ্ড রেগে থাকে, কারণ সে জানতে পেরেছে বেনকে তারা হারিয়ে ফেলেছে। কারণ এ সময় বেনই একমাত্র ভরসা ছিল অ্যানার কাছে পৌঁছানোর জন্য। বেন বারবার সেই লোকটিকে তার মা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সেই লোকটি অ্যানা সম্পর্কে কোনো কথাই বলে না।
খানিকটা এগিয়ে যাওয়ার পরই বেন তাদের ওয়ার্ডেন আহমেদকে সামনে দেখতে পারে, যেটা দেখে কিনা বেন খুবই অবাক হয়ে যায়। আহমেদকে এ সময় আমরা সামনে দেখতে পেরে বুঝতে পারি যে আসলেও ঘোষ নামের এই আইডিটি আহমেদেরই ছিল, যার কারণে বেন অনেক মন খারাপ করে বসে। সে ভাবতে থাকে তাহলে হয়তো তার মাকে আর খুঁজে পাওয়া হলো না, কারণ সে খুব করে চেয়েছিল ঘোষ নামের এই আইডির মালিক অবশ্যই তার মা, আর আজকে সে তার মার সাথেই দেখা করতে এসেছে। আহমেদ তখন তাকে ভিতরে নিয়ে যেতে থাকে। তবে একটা সময় বেন তার চোখের সামনে তার মাকে দেখতে পারে, যেটা দেখে বেন একদমই স্ট্যাচু হয়ে যায়। সে আসলে ওই সময় বিশ্বাস করতে পারছিল না যে সে এই সবকিছু স্বপ্ন দেখছে নাকি সে বাস্তবের মধ্যেই আছে। বহুল প্রতীক্ষিত এই দিনটির জন্য বেন কতই না কষ্ট করেছে। প্রত্যেকটা মুহূর্তে সে তার মাকে মিস করেছে আর খুঁজেছে। শেষ পর্যায়ে বেনের মা তাকে জড়িয়ে ধরে। এরপর অ্যানা বেনকে তার অফিসে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি সাভানাকে সেখান থেকে আলাদা করা হয়। এ সময় সাভানা বেনকে কোনোভাবেই ছেড়ে যেতে চায় না। বেন তখন অ্যানাকে সাভানাকে সাথে নিতে বলে, কিন্তু অ্যানা কোনোভাবেই তাকে অ্যালাউ করে না, কারণ অ্যানা তখন সাভানাকে সন্দেহ করতে থাকে। এরপর মা ছেলে মিলে অফিসের ভিতরে চলে যায়। বেন তার মায়ের অফিসের সকল হাই টেকনোলজিক্যাল জিনিসপত্র দেখে খুবই খুশি হয়ে যায়। অন্যদিকে বেনও তার কিছু ডিভাইস তার মাকে দেখায়, আর বেনের এসব জিনিসপত্র দেখে তার মাও খুশি হয়ে যায়। এ সময় বেন তার মাকে জিজ্ঞাসা করে, কেন পুলিশ তোমার পিছনে লেগে আছে? তখন বেনের মা বেনকে বলে, আসলে এর পিছনের প্রধান কারণ হচ্ছে জিউস। জিউস আসলে একটি সফটওয়্যার, যেটা আমি নিজে তৈরি করেছিলাম, আর এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো মানুষের ব্রেন থেকে যে কোনো স্মৃতি মুছে ফেলা সম্ভব। অ্যানা এই অ্যাপটি তৈরি করেছিল মানুষের উপকারের জন্য, যেন মানুষের জীবনের খারাপ কোনো স্মৃতি মুছে ফেলে সে মানুষটিকে ভালো একটি জীবন উপহার দেওয়া যায়। এমনকি মানুষের কল্যাণে এই সফটওয়্যার আরো বিভিন্নভাবে কাজে লাগানো যেতে পারে। কিন্তু অ্যানা জানে এই সফটওয়্যার যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে পুরো পৃথিবী ক্রাইমে ভরে যাবে। অ্যানা মনে করে পুলিশ ডিপার্টমেন্টও যদি এই সফটওয়্যার কোনোভাবে পেয়ে যায় তাহলে তারা মানুষের সাথে অনৈতিক কাজ করতে পারে, যার কারণে পুলিশ বারবার চেষ্টা করছে এনাকে ধরার জন্য। আসলেও পুলিশের প্রধান উদ্দেশ্য অ্যানা না, তার বানানো সফটওয়্যারটি। এমনকি পুলিশ নিজেও এই সফটওয়্যারটি বানানোর খুবই চেষ্টা করছে। আজও পর্যন্ত তারা সফল হতে পারেনি, কারণ এ ধরনের কঠিন সফটওয়্যার তো চাইলেই বানানো সম্ভব না, যেটা একমাত্র অ্যানাই তৈরি করতে পেরেছিল। আর এখন পুলিশ অ্যানাকে ধরার চেষ্টা করছে শুধুমাত্র সেই সফটওয়্যারটির অ্যালগোরিদম নেওয়ার জন্য, কারণ তারা যদি এই অ্যালগোরিদম পেয়ে যায় তাহলে সেই সফটওয়্যার তারা রীতিমতো ব্যবহার করতে পারবে। এমনকি এই অ্যালগোরিদম নেওয়ার জন্যই পুলিশ অফিসারগুলো সেদিন রাতে অ্যানার বাসায় গিয়েছিল, অর্থাৎ যে রাতের বিষয়টি আমরা মুভির শুরুতেই দেখতে পেরেছিলাম। তবে সেদিন রাতে অ্যানা সেখান থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করার একটা অভিনয় করছিল, যেন তারা কোনোভাবেই অ্যানার পিছনে আর না লাগে এবং অ্যানার তৈরি করা সেই সফটওয়্যার অথবা অ্যালগোরিদমের জন্য তারা কখনো আর কোনোদিন তার কাছে না আসতে পারে। এই সময় অ্যানা বেনকে জানায় শুধুমাত্র বেনকে ভালো রাখার জন্যই সে এতদিন তার থেকে দূরে থেকেছে, কারণ অ্যানা যদি বেনকে কাছে নিয়ে রাখতো তাহলে তার জীবনেও কোনো বিপদ আসতে পারত। তবে অ্যানা যতই দূরে থাকুক তার ছেলের খবর সে সবসময় রেখেছে। এই কথাগুলো চলাকালীন অবস্থাতেই বেন টেবিলে একটি ছবি দেখতে পায়, যেটা তার হাতে ওঠার পর আমরা দেখতে পারি এই ছবিতে অ্যানা এবং পিটারকে দেখা যাচ্ছে। বেন তখন এই ছবিটা অ্যানাকে দেখিয়ে বলে যে তোমার সাথে পিটার কিভাবে আসতে পারে। অ্যানা জানায় পিটার তার ভালো বন্ধু, তারা একসাথে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে। এমনকি এই সফটওয়্যার তৈরি করার জন্য পিটার অ্যানাকে অনেক সহযোগিতাও করেছে। বেন তার মার কাছ থেকে এসব কথা শোনার পরেও সে বুঝতে পারে আসলেও পিটার এবং অ্যানার মধ্যেকার সম্পর্ক বন্ধুর চেয়েও একটু বেশি। কিছুক্ষণের মধ্যে আহমেদ সেখানে চলে আসে। সে সবাইকে জানায় শাবানার কাছে সন্দেহজনক কোনো কিছুই পাওয়া যায়নি, যার কারণে অ্যানা শাবানাকে সেই অফিসে ডেকে পাঠায়। তবে এই সময় শাবানাকে দেখে বোঝাই যাচ্ছিল সে কি নিয়ে যেন টেনশন করছে, যার কারণে সে সঙ্গে সঙ্গে অসুস্থতার বাহানা দেখিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আহমেদ অ্যানাকে একটি ভিডিও ফুটেজ দেখাতে থাকে, যে ভিডিও দেখে বোঝা যায় পুলিশগুলো জিউসের মতো একটি সফটওয়্যার তৈরি করার চেষ্টা করছে, তবে তারা কোনোভাবেই সেই সফটওয়্যারটি তৈরি করতে পারছে না। এই সফটওয়্যারটি তারা যাদের উপর অ্যাপ্লাই করছে তারা সবাই পাগল হয়ে যাচ্ছে, আর এভাবে চলতে থাকলে তো অনেক মানুষেরই ক্ষতি হতে পারে। আর এই কারণেই তারা অ্যানার কাছ থেকে সেই অ্যালগোরিদম নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এই দৃশ্য দেখে অ্যানা খুবই কষ্ট পেতে থাকে। সেভাবে একটি সফটওয়্যারের জন্য পুলিশ কিভাবে মানুষের ক্ষতি করে যাচ্ছে। আর এসব কথা চলাকালীন অবস্থাতেই সেখানে পুলিশ চলে আসে, যেটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ তারা এতদিন যাবত এখানে কাজ করছে, সেখানে কোনো প্রকার পুলিশ কখনো আসলো না। হঠাৎ আজকে কিভাবে সেখানে পুলিশ আসতে পারে? অ্যানা তখন শাবানার কথা চিন্তা করে। সে ভাবতে থাকে অবশ্যই শাবানার জন্য এখানে পুলিশ চলে এসেছে, অর্থাৎ শাবানার সহযোগিতায় পুলিশ এখানে চলে এসেছে। অ্যানার এই ধারণা পুরোপুরি সত্য ছিল। আসলে শাবানার হাতে যে ইনহেলারটি ছিল সেটা আসলেও কোনো ইনহেলার না, এটা ছিল জিপিএস ট্র্যাকার। আর এটাকে কাজে লাগিয়ে পুলিশ এখানে চলে এসেছে, কারণ এখানে আসা পরে শাবানা সেই ট্র্যাকারটি অন করে দিয়েছিল। বেন তখন বুঝতে পারে পুলিশ নিজেই চাচ্ছিল সে যেন অ্যানার কাছে পৌঁছে যেতে পারে, যেন বেনের মাধ্যমে খুব সহজেই অ্যানাকে ধরা যায়। আর যেহেতু বেনকে কোনোভাবে তারা কাজে লাগাতে পারছিল না, সেহেতু তার সাথে শাবানাকে তারা পাঠিয়ে দিয়েছে। এই সময় অ্যানা বেনকে আহমেদের কাছে তুলে দেয়। সে বলে তাকে যেন একটি সেফ জায়গাতে রেখে আসা হয়। তবে বেন তখন অ্যানাকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না, কিন্তু অ্যানা কোনোভাবেই বেনের কথা মেনে নেয় না, কারণ অ্যানা খুব ভালো করেই জানে যদি বেন এবং অ্যানাকে একসাথে তারা ধরতে পারে তাহলে তারা বেনের যে কোনো ক্ষতি করতে পারে।
আর সেই ক্ষতি তো অ্যানা কোনোভাবেই মেনে নিতে পারবে না। পক্ষান্তরে তার কাছ থেকে তারা অ্যালগোরিদম নিয়ে নেবে, যার কারণে বেনকে এখন অবশ্যই একটি সেফ জায়গাতে রেখে আসা উচিত। বেন যখন আহমেদের সাথে চলে যাচ্ছিল তখন সে দেখতে পারে পুলিশ অলরেডি তার মাকে ধরে ফেলেছে। পাশাপাশি শাবানাকেও তারা সেখান থেকে উদ্ধার করে। এরপর পুলিশ অফিসারগুলো অ্যানার অফিসে গিয়ে দেখে সেখানে অ্যানার কম্পিউটারটি নেই, যে কোয়ান্টাম কম্পিউটারে অ্যানার অ্যালগোরিদম রাখা ছিল। এ সময় পিটার এই বিষয়টি নিয়ে আর্মিদের সাথে কথা বলতে থাকে। আর্মি অফিসার তখন পিটারকে জানায় এই কম্পিউটারটি তারা সরিয়ে ফেলেছে। তবে বন্ধুরা, এখানে একটি বড় টুইস্ট দেখা যায়, আর সেটি হলো অ্যানার পিছনে এতদিন যাবৎ পুলিশ অফিসারগুলো লেগেছিল। হুট করে আর্মি অফিসারগুলো কই থেকে উড়ে আসলো? আসলেও শাবানা পুলিশ অফিসারদের জন্য না, বরং আর্মিদের জন্য কাজ করত। আসলে আর্মি অফিসারগুলো পুলিশের মতো এতদিন চেষ্টা করেছে জিউস সফটওয়্যারটিকে তাদের আন্ডারে নিয়ে নিতে। শেষ পর্যন্ত আর্মি অ্যানাকে পেয়ে গেছে। অ্যানার পাশাপাশি তারা অ্যানার কোয়ান্টাম কম্পিউটারও সাথে নিয়ে গেছে। আর্মি অফিসারের প্রধান উদ্দেশ্য ছিল অ্যানাকে নিয়ে গিয়ে জিউসের মাধ্যমে তার সকল স্মৃতি মুছে ফেলবে, যেন অ্যানা দ্বিতীয়বার এই সফটওয়্যারটি কোনোভাবে তৈরি করতে না পারে। অন্যদিকে আমরা দেখতে পারি আহমেদ অলরেডি বেনকে নিয়ে অনেক দূরে চলে গেছে, কিন্তু এরপরেও পুলিশ এবং আর্মি তাদের পিছু লেগেই থাকে। আহমেদ বুঝতে পারে বেনকে বাঁচানোর জন্য একটি মাত্র পথ খোলা আছে, আর সেটা হচ্ছে নিজে স্যারেন্ডার করে দেওয়া। তাই সে সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করে স্যারেন্ডার করে দেয়। অন্যদিকে সে বেনকে সেখান থেকে পালাতে বলে। এরপর বেন সেখান থেকে পালিয়ে সোজা ইমার বাসায় চলে আসে। দরজা নক করার পরে সেখানে ছোট্ট একটি মেয়ে দরজা খুলে দেয়। বেন এই মেয়েটাকে চিনতে পারে না, কারণ ইমার তো কোনো ছোট বাচ্চাই নেই। তখন বেন সে ছোট বাচ্চাটিকে ইমা সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বাচ্চাটি তাকে জানায় ইমা নামে কোনো মানুষই এখানে থাকে না, এমনকি সেই ছোট বাচ্চারা এখানে ভাড়া থাকে। ছোট এই বাচ্চাটির কথা শুনে বেন বুঝতে পারে যে শুধুমাত্র শাবানা নয়, বরং ইমাও এই চক্রের সাথে জড়িত ছিল। এরপর বেন আবারও পথে নেমে পড়ে। সে পথ হাঁটছিল আর ভাবছিল যে কাকে আর সে বিশ্বাস করবে, এমনকি সে এখন কোথায় যাবে সেটাও বুঝে উঠতে পারছিল না। এই মুহূর্তে সে ডিসিশন নেয় সে আবারও তার মার অফিসে যাবে। সে রীতিমতো তার মার অফিসে পৌঁছার পর পিটার এবং অ্যানার ছবি অর্থাৎ তার মায়ের ছবি হাতে নেয়। এ সময় সে জায়গাতে শাবানা চলে আসে, কারণ তার মতো এত বড় ধোঁকাবাজ সে কখনোই আর দেখেনি। সার্বক্ষণিক সাথে থেকে যে কোনো ব্যক্তিকে এভাবে ধোঁকা দেওয়া যায় তা সে ভাবতেও পারেনি। শাবানা তখন বেনকে বলে, আমি বাধ্য ছিলাম এসব করার জন্য, কারণ আমার খুব দরকার ছিল আগের প্রতিষ্ঠানের রেকর্ডগুলোকে যে কোনোভাবেই হোক ডিস্ট্রয় করা। আর এই বিষয়ে ইমা আমাকে সহযোগিতা করতে চেয়েছিল, যার কারণে ইমা আমাকে যা বলেছে আমি সেটা করতে বাধ্য হয়েছি। সত্যি কথা বলতে ইমার কথা মতো চলতে গিয়ে যে তোমাদেরকে এত বড় বিপদে ফেলবো সেটা আমি চিন্তাও করতে পারিনি। শাবানা বেনকে আরো বলে, আমি তো তোমাকে বারবার বলেছি আমার আগের রেকর্ডগুলোকে যে কোনোভাবে হোক তুমি ডিস্ট্রয় করে দাও, কিন্তু তুমি কোনোভাবেই আমার কথা শোনোনি, যার কারণে আমি ইমার কথা শুনতে বাধ্য হয়েছি। এমনকি ইমা আমার কাজ ঠিকই করেছে। তবে একটা সময় ইমাকে যখন আমি এনার সম্পর্কে বলতে বলি, অর্থাৎ এনার যে ক্ষতি হতে যাচ্ছে সেটা সম্বন্ধে জানতে চাই, তখন ইমা এটার কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। ওই সময় আমি বুঝতে পারি ইমা হয়তো এনার অনেক বড় একটা ক্ষতি করতে যাচ্ছে, যার কারণে শাবানা বেনকে লক্ষ্য করতে করতে এখানে চলে এসেছে। শাবানা তখন বেনকে বলে, আমার কাছে আর একটি প্ল্যান আছে, যে প্ল্যানটির মাধ্যমে আমরা খুব সহজেই তোমার মার কাছে পৌঁছে যেতে পারি। তবে বেন এবার শাবানার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। শাবানা বেনকে আরো বলতে থাকে যে আর্মিরা জিউস নামের সেই সফটওয়্যারটি দিয়ে সেই দেশের রাজনীতিবিদদেরকে হাত করার চেষ্টা করছে, যে বিষয়টা একটি দেশকে একদমই শেষ করে দিতে পারে। শাবানার এই কথা শুনে বেন অনেকটাই থমকে যায়। তারপর তারা এটার বিরুদ্ধে ডিসিশন নিতে থাকে, কিন্তু তারা তো ছিল মাত্র দুজন, এজন্য তারা তাদের বন্ধুর সহযোগিতা নেয়। আমরা দেখতে পারি বেন ইমার কাছে স্যারেন্ডার করে বসেছে। সে ইমার মাধ্যমে তার মার কাছে যেতে রাজি হয়ে গেছে। তাই একটি লোক এসে বেনকে তাদের গাড়িতে নিয়ে নেয়। এরপরই শাবানা একটি বাইক নিয়ে সে গাড়িকে ফলো করতে থাকে। বেন তার মার কাছে পৌঁছার পরই সে দেখতে পারে নানাভাবে টর্চার করে তার কাছ থেকে সেই অ্যালগোরিদম নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার কাছ থেকে অ্যালগোরিদম উদ্ধার করতে পারেনি কেউ। এ সময় বেন তার মাকে বলে আর্মিরা জিউস নামের এই সফটওয়্যারটি পলিটিশিয়ানদের কাছে দিয়ে দিতে চাচ্ছে, আর এর পিছনে অবশ্যই তাদের কোনো খারাপ মতলব আছে। যেটা শুনে এনা অনেকটাই কষ্ট পায়। তার বানানো সফটওয়্যার, যেটা পুরো বিশ্বের কল্যাণ সাপেক্ষে সে তৈরি করেছিল, আজ সেই সফটওয়্যারটি নিয়ে সেই দেশের আর্মি কর্মকর্তারা কত খারাপ চিন্তা করছে। তো যাই হোক, বেন যখন তার মাকে এসব কথা বলছিল তখন আর্মি কর্মকর্তাদের মধ্যে একজন তাকে চেয়ারের সাথে বেঁধে নেয়। এরপর তারা এনাকে হুমকি দিতে থাকে যদি সে অ্যালগোরিদম না দেয় তাহলে তারা বেনের কোনো ক্ষতি করে ফেলবে। এই কথা বলতে না বলতেই তারা দেখতে পারে তাদের সার্ভার কে যেন হ্যাক করার জন্য চেষ্টা করছে। এ সময় আর্মি কর্মকর্তাগুলো কোনোভাবে বুঝতে পারছিল না যে এই হ্যাকটি এখন কে করছে, কারণ তারা তো এনা এবং বেনকে এখানেই বেঁধে রেখেছে। তৃতীয় ব্যক্তি আবার কে? আসলে এই কাজগুলো করছিল শাবানা। বেন শাবানাকে একটি ডিভাইস দিয়ে এসেছিল। আসলে বেন শাবানাকে সবকিছু শিখিয়ে রেখে এসেছিল, আর সেই মোতাবেক শাবানা তাদের সার্ভারকে হ্যাক করার চেষ্টা করে। একটা সময় বেনের তৈরি করা সেই ভাইরাসের মাধ্যমে তাদের সার্ভার পুরোপুরি ডাউন হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই তারা তাদের সার্ভার আবারও স্বাভাবিক করে ফেলে, আর এটার জন্য বেন অনেকটাই টেনশনে পড়ে যায়। এরপর আমরা দেখতে পারি আর্মিরা সফটওয়্যারের মাধ্যমে বেনের মস্তিষ্ক খারাপ করতে শুরু করে, আর এই বিষয়টি অ্যানা দেখতে পেরে সঙ্গে সঙ্গে সেই অ্যালগোরিদম দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি বেনের মস্তিষ্কের অবস্থা একদমই খারাপ হয়ে যায়, যার কারণে তার হাতে থাকা একটি পেন ড্রাইভ নিচে পড়ে যায়,
যেটা দেখে পিটার সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে চলে আসে। ঠিক যখনই পিটার সেই পেন ড্রাইভটি তুলতে যাচ্ছিল তখন বেন তাকে বলে, আমার মার সাথে যখন তোমার সম্পর্ক ছিল তার ঠিক 9 মাস পরেই আমার জন্ম হয়। পিটার এবার ভিতর থেকে বেনকে অনেক ভালোবেসে ফেলে, কারণ সে মনেই করছিল যে এটা তার সন্তান। এরপর বেন পিটারকে কিছু একটা বলে, সে অনুযায়ী সে সেখান থেকে চলে যায়। অ্যানা অলরেডি অ্যালগোরিদম তাদেরকে দিয়ে দিয়েছে, যার ফলে সে তাদেরকে ছেড়ে দিতে বলে, কিন্তু আর্মিরা তাদেরকে আর ছাড়ে না। আর্মির এবার টেস্ট পারপাস জিউস নামের এই সফটওয়্যারটি বেনের উপর অ্যাপ্লাই করতে চায়। এরপর ইমা অর্ডার করে বেনের মাথা থেকে তার মায়ের সকল প্রকার স্মৃতি সরিয়ে যেন ইমার স্মৃতি বসিয়ে দেওয়া হয়। এনা এ কথা শুনতে পেরে হতভম্ব হয়ে যায়, কারণ কোনো মা কি পারবে তার ছেলেকে চিরতরে হারাতে? আসলে বেনের মাথা থেকে যদি তার মায়ের সকল স্মৃতি সরিয়ে দেওয়া হয় তাহলে বেন কোনোদিনও তাকে মা হিসেবে মানবে না। তো যাই হোক, এর পরেও তাদের এই নিষ্ঠুর কাজ থেমে থাকে না। রীতিমতো বেনের উপরে সেই সফটওয়্যারটি দিয়ে কাজ করা হচ্ছিল। এ সময় বেন ইমাকে বলে, তাহলে তুমি যে তোমার ছেলের কথা বলেছিলে সেগুলো কি সব মিথ্যা ছিল? যে ছেলেটিও আর্মি ছিল, কিন্তু কোনো একটা মিশনে সে মারা গিয়েছে। তুমি কি তাহলে চাচ্ছ যে আমার ব্রেনে সবকিছু ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে তুমি তোমার ছেলেকে আমার মধ্যে দেখতে চাও? এটা কিন্তু মোটেও সম্ভব না, কারণ তোমার ছেলে তো তোমার ছেলেই ছিল, আমি কিন্তু বেন, আমি কোনোভাবেই তোমার ছেলে না। বেনের মুখে এই কথাগুলো শুনে ইমা অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তার টিম মেম্বাররা এগুলো বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার কাছে এসে তাকে আবারও সামলে নেয়, যার কারণে সেই সফটওয়্যারটি দিয়ে বেনের ব্রেনকে আবারও ম্যাপিং করা হয়। তবে এর কিছুক্ষণের মধ্যেই সেখানে ইলেকট্রিসিটির সমস্যা দেখা দেয়। এ সময় বেন পিটারের দিকে তাকিয়ে থাকে। পিটার ইশারা দেয়, আর এখান থেকে আমরা জানতে পারি বেনের হাত থেকে পড়ে যাওয়া সেই পেন ড্রাইভটি পিটার হাতে নিয়ে বেনের কথা মতো তাদের কম্পিউটারে ইনস্টল করে দিয়েছে। তারপরেও এটা যেন কোনোভাবেই কাজ করে না, কারণ শেষ পর্যন্ত সেই সফটওয়্যারের পুরো কাজ কমপ্লিট হয়ে যায়, যার কারণে বেন এনাকে পুরোপুরি ভুলে গিয়ে ইমাকে মা ডাকতে শুরু করে। আর এটা দেখার পর বেনের মা এনা অনেক কষ্ট পায়। বেনের মুখে মা ডাক শুনে ইমা সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমি তোমার মা না, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আর এই দৃশ্যটা সবাইকে অবাক করে দেয়। আসলেও প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয়নি। যখন ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছিল তখন এই প্রসেসটি সঙ্গে সঙ্গে থেমে যায়, যেটা মধ্যপথে ইমা বুঝতে পারলেও কোনোভাবে তার টিমমেটদের বলেনি। সেও এতক্ষণ অভিনয় করে গেছে যে এই প্রসেসটাও অন আছে, কারণ তখন বেনের বলা কথাগুলো ইমার মনে গিয়ে গেঁথে পড়েছিল। সে শুধু ইমোশনাল হয়ে পড়েনি, সে সত্যি সত্যি তখন তার ভুল হয়তো বুঝতে পেরেছিল। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পারি তাদের সেই সিস্টেম ক্র্যাশিং এর সঙ্গে সঙ্গে তাদের সেই সুপার কম্পিউটারগুলো ব্লাস্ট হতে শুরু করে। আর এটা দেখে সেখানকার সোলজার সহ সবাই সেখান থেকে পালাতে শুরু করে, কারণ তাদের পুরো কম্পিউটার যদি এখানে ব্লাস্ট হয়ে যায় তাহলে তারা কেউই বাঁচবে না। তবে এরপরে আমরা দেখতে পারি এনা তখনও পর্যন্ত সেই কম্পিউটারের সামনেই বসে কাজ করছিল, কারণ সেখানে ইনস্টল করা তার অ্যালগোরিদম পুরোপুরি এখান থেকে ডিলিট করেই সে এখান থেকে বেরিয়ে যেতে চায়। এই অ্যালগোরিদম যদি কোনোভাবে এখানে থেকে যায় তাহলে এটা দিয়ে আবারও মানুষ খারাপ কোনো কাজ করতে পারে। এ সময় আমরা দেখতে পারি বেনও সেখান থেকে বেরিয়ে আসছে, কারণ তার মা তাকে সেখান থেকে দ্রুত বের হতে বলেছিল। তবে দুর্ভাগ্যবশত একটি আর্মি তাকে ধরে ফেলে। অন্যদিকে অ্যানা খুবই দ্রুত তার কাজ কমপ্লিট করে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। তবে বেন এবং সেই আর্মি সেখান থেকে পুরোপুরি বের হওয়ার আগেই ভিতরে সেই কম্পিউটারটি ব্লাস্ট হয়ে যায়। বেন এবং সেই আর্মি সেখান থেকে উড়ে এসে রাস্তার মধ্যে পড়ে। অ্যানা তখন সঙ্গে সঙ্গে বেনের দিকে এগিয়ে যায়, তবে বেন সৌভাগ্যবশত এখনো পর্যন্ত বেঁচে আছে। বেন অ্যানাকে জানায় এই সব কিছুতে সাভানা এবং পিটার তাকে সহযোগিতা করেছে। তবে এর কিছুক্ষণের মধ্যেই বেন পিটারকে জানায় আসলেও সে তার ছেলে না। পিটারকে দিয়ে এই কাজগুলো করে নেওয়ার জন্য সে এই মিথ্যা কথাগুলো তাকে বলেছিল। তো যাই হোক, এর পরেও পিটার তার কথাগুলো শুনে হাসি মুখে সব মেনে নেয়। এর মধ্যেই সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশ এই লোকেশন পেয়েছিল সাভানার বন্ধুদের কাছ থেকে। মূলত তারা সহযোগিতা পাওয়ার জন্যই পুলিশদেরকে এখানে ডেকে নিয়ে এসেছে। এ সময় পুলিশ অফিসার মার্কেসে এনাকে জিজ্ঞাসা করে, তোমার সেই জিউস সফটওয়্যারটি কোথায়? এনা তখন বলে পিটার এ সম্পর্কে সবকিছুই জানে। পিটার তখন আর কি করবে, সে নিজে নিজে পুলিশের কাছে স্যারেন্ডার করে বসে। এরপর সাভানা বেনের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। বেন তখন বলে, তোমার সাথে তো ভালো বন্ধুত্ব হয়েই গেল, আমি চেষ্টা করব তোমার জন্য ভালো একটি পরিবার খুঁজে বের করতে, যে পরিবার তোমাকে সত্যি নিজের মেয়ের মতো করে ভালোবাসবে। বেনের মুখে এই কথাগুলো শুনে সাভানা অনেক খুশি হয়ে যায়। তবে এত কিছুর পরে বেন এবং অ্যানা ভাবতে থাকে তাদের ফাইটিং এখনো পর্যন্ত শেষ হয়নি। মূলত জিউস সফটওয়্যারটিকে যদি তারা ভালো কাজে লাগাতে চায় তাহলে তাদেরকে আরো অনেক কিছু করতে হবে। তাই তারা মা ছেলে মিলে ডিসিশন নেয় এখন থেকে তারা একসাথেই লড়াই করবে। আর এত সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটি পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে। যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে হবে। পাশাপাশি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই পারেন। তো যাই হোক, গল্পটি শেষ হওয়ার মধ্যে দিয়ে আমারও বিদায় নেওয়ার সময় হয়ে গেল। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।